শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল জেনজি প্রজন্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা নিজেরা সংগঠিত হয়েছে এবং অন্যদেরকেও সংগঠিত করেছে। 2024-এর কোটা বিরোধী ও পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনকে ক্ষমতাসীনরা ফেসবুক প্রজন্মের মানে জেনজি জেনারেশনের শারীরিক উপস্থিতিবিহীন কর্মকাণ্ড বিবেচনা করেছিল এবং ভেবেছিল যে বিমূর্ত বা ভার্চুয়াল মাধ্যমের সংগ্রাম একসময় হারিয়ে যাবে অলসতা ও শারীরিক বা মূর্ত মাধ্যমে সম্পর্ক ও যোগাযোগহীনতার কারণে। সেজন্য সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভার্চুয়াল যোগাযোগের সুবাদে তরুণ প্রজন্মের ভেতরে রাষ্ট্রভাবনা ও সংগ্রামী চেতনার যে সুদৃঢ় ঐক্য গড়ে উঠেছে তা বুঝতে পারেনি শাসক গোষ্ঠী। তারা বুঝতে পারেনি বৈষম্য মুক্তি, স্বৈরাচারী শাসনের অবসান ও রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে পূর্ববর্তী সব প্রজন্মের মানুষকে ইতিমধ্যেই কতটা প্রভাবিত করেছে জেনজি জেনারেশন। ক্ষমতাসীনরা ধারণাও করতে পারেনি অপশাসন, গণতন্ত্রহীনতা ও বৈষম্যের চক্রবুজ্জ ভাঙার কি অসাধারণ শক্তি রাখে এ প্রজন্ম। ক্ষমতাসীনরা তো বটেই, প্রচলিত ভাবনার অনেক মানুষও বুঝতে পারেনি নতুন প্রজন্মের ভাষা, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা। চিন্তাও করতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে অলস এবং কর্ম ও জীবন বিমুখ বিশেষণে বিশেষায়িত জেনজিরা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় বৃত্ত ভাঙার প্রজন্ম জেনজি। এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের সঙ্গে তিন প্রজন্মের তিনজন মানুষ উপস্থিত রয়েছেন, তাদেরকে স্বাগত জানাতে চাই। শুরুতেই আমাদের সঙ্গে বেবি বুমার্স প্রজন্মের একজন বিশিষ্ট নাগরিক, আমাদের দেশের সাবেক সিনিয়র সচিব এবং রাজনীতি বিশ্লেষক জনাব আবু আলম শহীদ খান, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র জনাব সাইফ মাহমুদ জুয়েল, স্বাগতম আপনাকে। এবং আমাদের জেনজি যারা আলোচনার বিষয়, তাদের প্রতিনিধি হিসেবে রয়েছেন পিন্টু চন্দ্রপাল, শিক্ষার্থী ও আন্দোলনকারী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদেরকে নিয়েই কথা হবে আসলে আজকে। শুরুতেই আবু আলম শহীদ খান, আপনাকে দিয়েই শুরু করতে চাই আমি। আমার মনে হয় যে সমসাময়িক যে কয়েকটা প্রজন্মের কথা বলতে পারি আমরা, তাদের মধ্যে আপনাদের জেনারেশনটা সবচেয়ে বেশি ট্রান্সফরমেশন দেখেছেন। কত কিছু আসলো আসলে, একদম হারিকেন, হ্যাজাক লাইট থেকে শুরু করে এখনকার এই সময় যেখানে এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে পৃথিবী। আপনাদের ছোটবেলাটা, বেড়ে ওঠাটা কেমন ছিল আসলে? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ-আলোচক যারা আছেন। আমাদের ছোটবেলাটা মানে এখনকার চেয়ে অনেক সুন্দর ছিল এরকম আমার মনে হয়। এখন জেনজি বলতে পারবে যে তাদের ছোটবেলাটা কেমন কেটেছে। যেমন ধরেন যে আমাদের ছোটবেলায় অবারিত মাঠ ছিল, আমাদের স্কুলগুলো অনেক বড় বড় ছিল, আমরা মাঠে খেলাধুলা করতে পারতাম, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। 60-এর দশক তো পুরো একটা আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছে। আমার জন্ম 1955 সালে। সো 60-এর দশকে আমি স্কুলের শেষের দিকে যখন গণ অভ্যুত্থান হয়, তো এই যে আন্দোলন সংগ্রাম, রাজনৈতিক পট পরিবর্তন, মানুষের যে ঐক্য এবং আমাদের যে সার্বভৌমত্ব বা আমাদের যে স্বাধীনতা, এগুলোতেই আমাদের আবর্তিত হতো। পাশাপাশি আমরা খেলা খুব ভালোবাসতাম। তখন তো আপনার টেলিভিশন ছিল না, এরকম লাইভ টেলিকাস্ট হতো না, তো কানের কাছে রেডিও নিয়ে শুনতে হতো কলিন কাউডরি কী করছে। আমাদের তখন যেহেতু এটা পাকিস্তান ছিল, তো পাকিস্তানি প্লেয়াররা তারা কেমন করছে, জহির আব্বাস বা অন্য কারা, এবং ভারতের প্লেয়াররা সুনীল গাভাস্কাররা কেমন, এগুলো জানার জন্য এখন জেনজিদের এত কষ্ট করতে হয় না, তাদের হাতের কাছে আছে। তো সেই সময়ে যতটুকুই ছিল ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। মানে অনেক কিছু ছিল না, কিন্তু সন্তুষ্ট ছিলাম। এবং এটা ঠিক যে ওই পরিবর্তন, মানে যে পরিবর্তনটা হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে। ধরেন আমার রেল স্টেশনের কাছে আমি বড় হয়েছি, মানে আমাদের বাসাটা, তো রেল স্টেশনে দেখতাম যে টরে টক্কা চলতেছে, টরে টক্কা দিয়ে রেলগাড়ি চলে। এবং রেলগাড়ি চলার জন্য পরের দিকে কয়েক বছর পরে দেখলাম যে একটা মেশিন আসলো, ওখান থেকে একটা গোল্লা বের হয়। সেই গোল্লাটা আবার ওই আপনার ড্রাইভারকে দেয়, আগুন জ্বালিয়ে, সন্ধ্যা হলে আগুন জ্বালিয়ে দিতে হয়, নাহলে দেয়। এখন তো এগুলো নাই, এখন তো সব ফোনে কানেক্টেড এবং সব কিছু ডিজিটালাইজ। আপনার চিকিৎসার কথা চিন্তা করেন, এই যে আমার বেবি বুমার্স কেন ওই সময়টায়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্সের যে
উন্নতি হতে থাকতো। নারীর যে স্বাধীনতা, নারীরা যে কর্মক্ষেত্রে আসলেন, এটা কিন্তু পৃথিবী জুড়ে তখন থেকে ঘটা শুরু করলো। নারীদের ভোটাধিকার, নারীদের খেলাধুলা, নারীদের কাজে আসা। তো এই সব মিলিয়ে আমরা এখন যত পরিবর্তন দেখছি, সব কিছু দেখছি আর কি। ইভেন আমি যখন চাকরিতে আসলাম 83-তে, তখন আমার পোস্টিং হয়েছিল উপজেলাতে। আপনি চিন্তা করতে পারবেন না, তখন ফোন করার জন্য আমাদের হ্যান্ডেল করে দিতে হতো, মানে ফোনটাকে গরম করতে হতো প্রথমে, ব্যাটারি চার্জ, তারপরে আপনি ফোনে একটা কানেকশন পাবেন, তাও সন্ধ্যার পরে পাওয়া যেত। আমার মনে আছে আমি 73 সালে ঢাকা একটা কল করেছিলাম উপর থেকে। তো ওই যে কল করতে হলে ওই আপনার ওদেরকে বলতে হয়, মানে টেলিফোন ডিপার্টমেন্টকে বলতে হয় যে তুমি আমাকে ট্রাঙ্ক কল, ওটার নাম। এখন তো আপনি এখনই ফোন করে আপনি নিউ ইয়র্ক, কানাডা, উত্তর মেরু, দক্ষিণ মেরু যে কোনো মানুষের সাথে কথা বলতে পারেন। সেই ফোনটা আমি পেয়েছিলাম 18 ঘন্টা পরে। আপনার কি সেই সময়গুলোকে গোল্ডেন মেমোরি বলবেন আপনি, যে স্বর্ণালী সময়? অফকোর্স আমাদের স্বর্ণালী সময়, প্রত্যেকের মানে ছোটবেলাটা মনে প্রত্যেকের স্বর্ণালী। সেই জায়গাটাতে একটুখানি যেতে চাই, খুবই স্বর্ণালী। একটু জেনজির কাছে যেতে চাই পিন্টু। আমাদের আগের জেনারেশন সবসময় আমাদের সময় আমরা অনেক কষ্ট করতাম, অনেক পরিশ্রম, তোরা তো খালি বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপিস। এই অভিযোগ তো নিশ্চয়ই আপনিও শুনেছেন হাজার হাজার লক্ষ লক্ষ জেনজির মাঝখানে। মনে কি হয় যে জেনারেশন গ্যাপটা অনেক বেশি, আপনাকে বুঝতে পারে না বা জেনজিদেরকে বুঝতে পারে না তাদের আগের জেনারেশন? তারা আমাদেরকে বুঝতে পারে না, কারণ দেখেন আমরা যেই জেনারেশন যেটাকে বলা হয় 1997 থেকে 2012 পর্যন্ত যারা, তাদেরকে জেনারেশন জেড বলা হয়। সো আমরা যখন থেকে বেড়ে উঠেছি পুরাটা হচ্ছে ইন্টারনেটের কল্যাণের মাধ্যমে বড় হয়ে উঠেছি। 2007 সালে যখন আইফোন আসে তখন থেকেই কিন্তু আমরা মানে ইন্টারনেটের সাথে জড়িত। সো আমরা হচ্ছে ওনাদের যে জেনারেশনটা, মিলিয়ন জেনারেশন, বুমার জেনারেশন, ওনাদেরকে হচ্ছে ওনাদের জেনারেশনের বাইরেই হচ্ছে আমরা বড় হয়ে উঠেছি। সো ওনাদের যেই মেমোরিগুলো, এগুলো হচ্ছে আমরা ইন্টারনেটের কল্যাণের মাধ্যমে জেনেছি। ইভেন ওনাদের আগের যে জেনারেশন ছিল, আমরা ইন্টারনেটের কল্যাণে সব কিছুই জানি, কিন্তু আমাদের কাছে স্মার্টফোন আসার সুবাদে গত 1 বছর আগেও বলা হয়েছিল যে আমরা অক্ষম, আমরা হচ্ছে আমরা খেলাধুলা করি না, আমরা হচ্ছে বাইরের পরিবেশে বড় হতে পারছি না, আমরা ফোনে দেশ নিয়ে ভাবে না। কিন্তু আমরা মনে করি যে আমরা সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে অবগত, ইভেন যে কারণেই কিন্তু 2024-এ এসে এই আমাদের মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলেন, আমাদের ইন্টারনেটের কল্যাণে বলেন, আমরা একত্রিত হয়ে জুলাই অভ্যর্থন হয়েছে। মানে সময়ের সাথে সাথে আসলে পরিবর্তন আসবে, তাই প্রজন্মেও পার্থক্য থাকবে, কিন্তু প্রজন্মগুলোকে তো আসলে ওই সময়ের মতো করেই তাদের অ্যাডাপ্টেশনটা করতে হয়। সো সেই জায়গায় একটুখানি আসতে চাই আমাদের মিলেনিয়াল প্রজন্মের যিনি রয়েছেন, জুয়েল ভাই, সাইফ মাহমুদ জুয়েল। বলা হয় যে জেনজিদেরকে সবচেয়ে বেশি অক্ষম মনে করে, সহ্য করতে পারে না, বেয়াদব মনে করে আপনাদের জেনারেশন। ইজ ইট ট্রু? না, আমাদের জেনজির যারা, এরা তো আসলে আমাদেরই স্নেহপতি মনিজ, সুতরাং এই জিনিসটা সার্বজনীনভাবে মনে করে তা না। বাট কিছুদিন আগেও যেটা হচ্ছিল, বিশেষ করে 24 এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে, আসলে যদি আমরা দৃশ্যমানভাবে বলি, হয়তো কথাটা অনেক অজনপ্রিয় মনে হবে, তখন পর্যন্ত কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটা মুভমেন্ট গড়ে উঠতে পারবে কখনো, এরকম চিন্তা চেতনা আমাদের কারোর মধ্যেই ছিল না। কিন্তু আমাদের এই প্রজন্মকে আমি ধন্যবাদ জানাবো, এদেরকে আমি শুভেচ্ছা জানাবো এই কারণে, তারা যে ইন্টারনেটের কল্যাণে হলো ভিতরে ভিতরে তাদের যে দেশপ্রেম পতিত ছিল সেটা তারা প্রমাণ করেছে। আর আমাদের জায়গাতে তাদের নিশ্চয়ই কন্ট্রাডিক্টরি না, আমরা তাদের হলো অগ্রজ, আমরা তাদেরকে নিশ্চয়ই অগ্রসর হতে সহায়তা করব। নিরাপদ সড়ক আন্দোলনটা একদমই গড়ে উঠেছিল কিন্তু এই প্রজন্মের হাত ধরে, কিন্তু যখনই একটি অপশক্তি আক্রমণ করলো, দেখবেন আমাদের প্রজন্ম তাদের পাশে গিয়ে দাঁড়ালো। দ্যাট মিনস আমরা বলতে চাই আমরা সবাই মিলেই তো এক। জনাব জুয়েল, গণজাগরণ মঞ্চের কথা যদি আসি 2023 সালে, সেটা তো একেবারে আপনাদের জেনারেশনের হাত ধরে হয়েছে এবং এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের বিভেদ রয়েছে, বিভক্তি রয়েছে। বলা হয় যে সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে সেটা শুরুতেই বন্ধ হয়ে যেত হয়তো, এবং সেখানে সোশ্যাল মিডিয়া বা স্ব-উদ্যোগ তেমন একটা ভূমিকা রাখেনি, যেটা হয়তো সরকার কিংবা মেইন স্ট্রিম মিডিয়া, নির্দিষ্ট কিছু মিডিয়ার কারণেই টিকে ছিল। আপনার কি মনে হয়, আপনি কি একমত? এখানে দ্বিমত করার কোনো বিষয় নেই। বিষয়টি হলো, প্রথমেই আমরা হলো সকল প্রজন্মই কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে, চেতনাকে ধারণ করি। সেই লক্ষ্যে প্রথম যে বয়ানটি তৈরি করা হয়েছিল যে যুদ্ধাপরাধীদের বিচার বা মানবতা বিরোধীদের বিচার, সেই লক্ষ্যে কিন্তু ওই প্রজন্মের সবাই আমরা মানসিকভাবে ঐক্যবদ্ধ ছিলাম, প্রায় মেজরিটি।
কিন্তু পক্ষান্তরে আমরা এসে দেখলাম ওখানে যে একটি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা যখন আসছেন তখন আমরা তাকে তরুণ প্রজন্মের প্রতিনিধি মনে করছি তারও হয়তো বিবেক জাগ্রত হয়েছে, সে বিচার চাচ্ছে। কিন্তু এটা বিশ্লেষণ করে কিছুক্ষণ পরে দেখা গেল এটা একটা মিডিয়ার ট্রায়াল মাত্র। এটি হলো শুধুমাত্র এই তৎকালীন যে অবৈধ সরকার বা বৈধ প্রশ্ন, নানান প্রশ্ন রয়েছে, সেই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার একটি অপচেষ্টা মাত্র। কারণ হলো এইখানে বিচার ব্যবস্থা নিয়েও নানান প্রশ্ন উঠেছে পরবর্তীতে সময়। একইভাবে আমরা দেখেছি আমরা যেই পরিমাণ সংগঠিত হতাম তার চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিভি চ্যানেলগুলো তখন সংগঠিত হতো। দ্যাট মিনস আমিও এটা আপনার সাথে একমত হয়ে বলতে চাই, তখন আসলে একটা মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই আন্দোলনটি গড়ে উঠেছিল। কিন্তু যে চেতনা জাগ্রত হয়েছিল, চেতনাকে আঘাতপ্রাপ্ত করেছিল পরবর্তীতে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি একটুখানি স্যারের কাছে আসতে চাই, জনাব আবু আলম শহীদ খান। আপনার কি মনে হয় যে আমরা রাষ্ট্র হিসেবে, সমাজ হিসেবে নতুন প্রজন্মকে ধারণ করতে বা তাদেরকে বুঝতে অক্ষম হয়েছি? না, আমার মনে হয় আমরা অক্ষম হইনি। রাষ্ট্র যারা চালান তাদের হয়তো সীমাবদ্ধতা ছিল। আমরা অক্ষম হইনি, এটার প্রমাণক কি? প্রমাণক তো ওই যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে আছে। এই যে জেনজির এরা যে আন্দোলনে আসলো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, বা যে কোনো, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যখন আসা শুরু করলো, পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেন তাদের জন্য কোনো কিন্তু অভিভাবকরা এসে দাঁড়ায় না। আপনি দেখেন এই আন্দোলনে যেহেতু তারা ঘরের মধ্যে থাকতো, যেহেতু তারা সবসময় ইন্টারনেটে কাজ করতো, ইন্টারনেটের জগতের মধ্যেই তারা ছিল, তখন তাদেরকে কিন্তু তাদের অভিভাবকরা, আপনি ওই যে সড়ক আন্দোলনেও একই ঘটনা ঘটেছে, বাচ্চারা এসেছে, বাবা মা চলে আসছে। তো বাবা মা তো জেনজি না, বাবা মা হচ্ছে জেনজির অভিভাবক এবং জেনজিকে রক্ষা করতে হচ্ছে, সুরক্ষা। আপনাকে আমি একটা গুলশানের একটা মিছিলের কথা বলি। গুলশানে হঠাৎ দেখা গেল যে স্যুট টাই পরা লোকজন বা একটু ভালো পোশাক, ওখানে তো আমাদের অভিজাত লোকেরা বা ধনী মানুষেরা থাকেন, তো তারা একটা মিছিল করে এক জায়গা দিয়ে যাচ্ছেন। তখন ওখানে একটা কুমুদিনী ট্রাস্টের অফিস আছে, ওই অফিস থেকে কিছু লোক নামছে, নেমে জিজ্ঞেস করে, ভাই আপনারা কোথায় যান, আপনারা কি জন্য মিছিলে? না, আমার বাচ্চারা, আমার ছেলে, আমার মেয়ে গুলশান 1 নম্বরে আছে, আমরা তাদের পাশে যেয়ে দাঁড়াতে চাই। এইভাবে কিন্তু আন্দোলনটাতে অভিভাবক এবং অন্য প্রজন্মের মানুষ যাদের কথা বলছেন, আমার প্রজন্মের মানুষও তো রাস্তায় ছিল, আর তাদের প্রজন্মের মানুষরা তো 15 বছর ধরে রাস্তায় আছে। ডাকে সাড়া দিয়েই তারা গেছেন। জেনজিদের ডাকে সাড়া দেওয়ার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি একটা অপশাসনের বিরুদ্ধে লড়াই করছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন। আপনি গত 3টা ভোটে কেউ ভোট দিতে পারেন নাই, এবং অফকোর্স জেনজি যে আহ্বানটা জানিয়েছে বা জেনজি যখন রাস্তায়, তখন তাদের সুরক্ষার জন্য একটা প্রশ্ন স্যার করতে চাই যে সবচেয়ে বেশি ভুক্তভোগী তো আপনারা হয়েছেন, আপনারা বুঝেছেন সবচেয়ে বেশি দেশে আসলে কি চলছে, মিলেনিয়াল বলেন বা আপনাদের জেনারেশন বলেন, কিন্তু আপনারা যে কাজটি করতে পারেননি, জেনজিরা কিভাবে সেই কাজটি করলো ফোন টিপতে টিপতে? কোন সেই প্রেরণা আপনার কি মনে হয়? এখন তো আমরা জেনজি নিয়ে আলোচনা করতেছি, বাট আপনি যদি ইতিহাস দেখেন, আচ্ছা আপনি ধরেন ভারতে যখন ইংরেজ শাসন ছিল, তখনও আমাদের মানুষরা বিদ্রোহ করে নেই, লড়াই করে নেই। কত লড়াইয়ের বিবরণ আছে, নিশ্চয়ই ওরাও এটা পড়ালেখা করেছে, আপনিও দেখেছেন কত লড়াই, সাঁওতাল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, ইলামিত্র, মানে অনেক, আপনি যে চিটাগংয়ে আক্রমণ করা, হত্যা করা, বিনয় বাদল দীনেশ, মানে আমি আপনাকে বলেও শেষ করতে পারবো না, এত আন্দোলন হয়েছে। তো সুতরাং তরুণ সমাজ সবসময় যে এখন বয়স কি, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তো যৌবন মানে হচ্ছে কিন্তু যুদ্ধের সময়, যৌবন মানে হচ্ছে প্রতিবাদ করার সময়। সুতরাং আপনি 100, 200, 500 বছর ইতিহাস যখন পর্যালোচনা করবেন, স্পার্টাকাসের যুগে ফিরে যান। সুতরাং তারা প্রত্যেক সময়, এই যুবকরা, তরুণরাই কিন্তু আন্দোলনটা গড়ে তোলে। মানে আপনার কথা হচ্ছে যে এটা জেনারেশনের ব্যাপার না, বরং এটা আসলে বয়সের ব্যাপার। অফকোর্স বয়স এবং আপনার কি পরিস্থিতি সবসময় তো হবে না। আপনি 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, কারা করছে? ছাত্ররা করছে, ছাত্ররা, জনতা ছিল সাথে। আপনার 90-এর গণ অভ্যুত্থান কারা করছে? ছাত্ররা করেছে, জনতা ছিল সাথে, এবং সব পেশাজীবীরা ছিল। এখানেও ছাত্র, তার সাথে জনতা যোগ দিয়েছে, তখন এটা সব কিছু গড়ে উঠছে। সুতরাং কিছু করতে পারিনি এরকম না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে
আপনি 10 বছর 12 বছর একটা টাইম পিরিয়ড আছে। আপনি দেখেন আমাদের ওই যে 69-এর গণ অভ্যুত্থানের পরে 90 হতে কিন্তু আপনার সময় লেগেছে প্রায় 12 বছর। আপনি 90-এর পরে আরেকটা অভ্যুত্থানের জন্য আরেকটু বেশি সময় লেগেছে, 34 বছর বলতে পারেন, কিন্তু মাঝখানে কিন্তু অনেক আন্দোলন হয়েছে। সুতরাং একটা অভ্যুত্থান কখন ফেটে পড়বে, আপনি 69টা চিন্তা করেন, আইয়ুব খানের বিরুদ্ধে 8 বছর ধরে আন্দোলন হচ্ছে, লাগাতার আন্দোলন, 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, হ্যাঁ, মনু মিয়া মারা গেছে এই আমরা যেখানে বসে আছি এই তেজগাঁতে। কিন্তু যেদিন আসাদ মারা গেছেন শেষ, 90-এ যেদিন ডাক্তার মিলনকে হত্যা করা হলো, ফিনিশ অ্যান্ড। এখানেও এই আন্দোলনের মধ্যে, কোটার আন্দোলনের মধ্যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, আপনার রংপুরে যখন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ফায়ার করা হলো আবু সাইদকে, এখানে যখন মুগ্ধকে হত্যা করা হলো, হ্যাঁ, এখানে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একজন ছাত্র নিহত হলেন, এই 3টা ঘটনা পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে। কেউ আর ঘরে থাকতে চায়নি। আমি অনেক আওয়ামী লীগ করে এরকম পরিবারের বাচ্চারাও রাস্তায় চলে গেছে, তার বাবারা বলছে যে এই তুমি রাস্তায় কেন, কেন আমার ভাইকে মারছে কেন, আমার ভাইকে গুলি করলো কেন। এটা মিডিয়ার কারণে, সব কিছু জানার কারণে, এই সোশ্যাল মিডিয়াতে এত কিছু হওয়ার কারণে, ইন্টারনেট বন্ধ করার পরে তো VPN ছিল, কেন জেনজি জেনারেশনকে তো আপনি আটকে রাখতে পারবেন না, এখনও পারবেন না। পিন্টু, আপনার কাছে জানতে চাই আপনাদের সম্পর্কে, আপনাদের আগের জেনারেশন, পরিবারের সদস্য বা সমাজের সদস্যদের ধারণা কি, আপনারা কি মনে করেন, আপনারা কি ফেস করেন? বাবা মা বলেন, ইউনিভার্সিটি বলেন, টিচার বলেন, সবাই মনে করে যে হচ্ছে যেটা মনে করতো যে আমরা হচ্ছে মোবাইল, ইন্টারনেট এসবের দিকেই, খেলাধুলার বাইরে এসবের দিকেই ঝুঁকে গিয়েছি বেশি। ইভেন সবসময় হচ্ছে পড়াশোনাও দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের থেকে যারা এসএসসি পরীক্ষা দেয়, আমার ছোটো ভাইও হচ্ছে এসএসসি পরীক্ষা দিল, সো সারাদিন বাসায় বসে ফোন, স্কুল, ইভেন হচ্ছে আপনার মাঝে মাঝে হচ্ছে ফোনের জন্য হচ্ছে এমনও হয় যে রাতে ভাত খায় না, সকালে ভাত খায় না। হ্যাঁ, সো বাবা মার একটা ইম্প্যাক্টও হচ্ছে আমাদের মধ্যে পড়ে। রাতে জেগে থাকে, দুপুরে ঘুমায়। হ্যাঁ, দুপুরে ঘুমায়, ইভেন হচ্ছে স্কুল মিস দেয়, কলেজ মিস দেয়। ইভেন আমাদের টাইমেও এটা হয়েছে, আমরা মানি যে আমরা হচ্ছে ফোনের উপরে হচ্ছে বেশি। আপনার কি মনে হয় 24-এর আন্দোলনের পরে সেটার একটু পরিবর্তন এসেছে? হ্যাঁ, আমরা সবাই কাজের মনে করে আপনাদেরকে। জি, অবশ্যই অবশ্যই এখন মনে করে। ইভেন তারা সবাই মনে করে যে হচ্ছে আমরা এমন একটা জেনারেশন যেটা হচ্ছে আন্দোলন বলেন, মানে আমাদেরকে হচ্ছে থামিয়ে রাখা যাবে না। কেন আমাদের বেড়ে ওঠাই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আমরা কিন্তু হচ্ছে মানে এমন কোনো, যদি হচ্ছে আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, যে কোনো জায়গায় যদি এখন কোনো যুদ্ধ হয়, আমরা কিন্তু ইনস্ট্যান্ট জানতে পারি। ইভেন সেই সব জিনিস কিন্তু আমাদের মধ্যে নাড়া দেয়, মানে আমাদের মধ্যে জাগ্রত হয়। এই যে অপ্রতিরোধ্য ব্যাপার, এটার কিন্তু আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে দুইটা দিক আছে। অনেকে হয়তো ভালো পজিটিভলি বলবেন অপ্রতিরোধ্য, তারা আসলে অন্যায়ের সাথে আপোষ করে না, আবার অনেকে এই অপ্রতিরোধ্যতাকে মানে বেয়াদবির সাথেও নিশ্চয়ই মিশিয়ে ফেলবেন, যে তারা আসলে আগের প্রজন্মকে সম্মান করে না, তারা কারো মতামতকে গুরুত্ব দেয় না, নিজে যা বোঝে তাই করে। এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন জুয়েল, আপনার কি? না, এখানে আমি যেহেতু একটা প্রজন্মের প্রতিনিধিত্ব করি, আমার একটু বলার প্রয়োজন বলে মনে করছি। সেটি হলো, দেখেন 90 আন্দোলন থেকে শুরু করে 24 আন্দোলন, আমরা দুইটা জিনিসকে খুব গুরুত্ব দিয়ে সবাই আলোচনা করার চেষ্টা করি। তো মাঝখানে যে 2007-এ একটি অগণতান্ত্রিক সরকার, সেনা সমর্থিত সরকার ছিল, যেটাকেও আবার আন্দোলনের মাধ্যমেই কিন্তু পরিবর্তন করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা হয়েছে। পরবর্তীতে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, সেটা ভিন্ন কথা। যারা নির্বাচিত হতে এসেছিল তারা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছিল, সেটা কিন্তু বাধ্য করা হয়েছে। তৎকালীন সেনা সমর্থিত সরকার কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়নি। ওইটা একটি ছাত্র জনতার, বিশেষ করে ছাত্র আন্দোলনের মাধ্যমেই হয়েছে। যে কথাটি আমাদের প্রিভিয়াস জেনারেশন উনি বললেন, এটাই বাস্তবতা। সময়ের প্রেক্ষাপটে ছাত্ররা, এই শিক্ষার্থীরা এই আন্দোলনগুলো গড়ে তোলে। এখন এই শিক্ষার্থীদের, ছাত্রদের এই কথাগুলো বলে আমরা বিভেদ সৃষ্টি করব, নাকি একটা ঐক্যবদ্ধ সমাজ বিনির্মাণ করব, এটা আমাদেরকে ভাবতে হবে। আজকে যেটি বলা হচ্ছে আপনার জেনারেল, এই আমাদের জেনারেশন যেটা আর কি, যে জেনারেশন যেটাকে আমরা বলি, যেটা একদমই আমরা সবাই নিয়ে গর্ব অনুভব করি। আমাদের তো দীর্ঘ আন্দোলন সংগ্রাম চলছে প্রায় 17 বছর ধরে। বিষয়টা হলো কি, একটি যে কোনো জিনিসেরই একটি ফলশ্রুতিতে নিতে গেলে একটি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে হয়। এবার পরিসমাপ্তি হয় একটি বিপ্লবের মাধ্যমে। এখন আমরা এখানে এসে সংগ্রাম এবং বিপ্লবকে আলাদা করে দেখছি। এই দেখতে গিয়ে নানান আলোচনা আসছে, কিন্তু আমি সবাইকে আহ্বান জানাবো
বিপ্লবটি কিন্তু সংগঠিত একটা সংগ্রামের প্রয়োজন ছিল, যেটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে। সুতরাং আমি এই যে বেয়াদব শব্দটা নিশ্চয়ই আমি বলবো না, কারণ আমার সিনের অনুযায়ী, হ্যাঁ, কিন্তু যে জিনিসটা আমরা দেখেছি আসলে 24-এর আন্দোলনের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ওই বকে যাওয়া প্রজন্ম কথাটা ফিরে এসেছে, সেটাও নিশ্চয়ই স্বীকার করবেন। আমি এই বিষয়টি নিয়ে বলতে চাই। বিষয়টি হলো কি, আমার সীমাবদ্ধতা আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের যে এখন যে বর্তমান যে জেনারেশন, এখানে সবাই স্কলার, প্রায় সবাই নানান মাত্রায়, নানান বিষয়ে, নানান ভাবে, কিন্তু মাথায় রাখতে হবে দেশ গঠনে আমরা কতটা সোচ্চার ছিলাম, কতটা দেশপ্রেমিক হয়ে দীর্ঘ সময় ছিলাম। একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, নিশ্চয়ই তাৎক্ষণিক কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি, এটা কোটা সংস্কার আন্দোলন তৈরি হয়েছিল। আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ কি এখানেই নানান বিতর্ক তৈরি হয়। কোটা সংস্কার আন্দোলনটা কীভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আসলো, কখন আসলো, কতটা সময় জুড়ে, সেগুলো মাথায় রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে কোনো বিভাজনের সৃষ্টি হবে না। কারণ ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সমগ্র আমাদের যারা একদমই যে সিনিয়র সিটিজেন, তাদের মিছিল আমরা দেখেছি। তো তাদেরকে যে আহ্বানের কথা আপনি বলেছেন, এটা একটা সময় পার হয়ে গিয়ে কিন্তু যখনই আমাদের এই যে বিশেষ করে রাষ্ট্রীয় প্রশাসন অন্যায়ভাবে যেভাবে আমাদের তৎকালীন ছাত্র আন্দোলনের নেতাদেরকে আটক করলো, এবং আটকের মুখে একটা পর্যায়ে কিন্তু আন্দোলন স্থগিত করা হলো। এটা যদি সামগ্রিকভাবে আমাদের সিনিয়র সিটিজেনরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সচেতন মানুষগুলো, এবং সবচেয়ে বড় কথা হলো গত 17 বছরের দমন, নিপীড়ন, নিষ্পেষণে, নির্যাতনে যারা সংক্ষুব্ধ হয়ে উঠেছিল, সমগ্র বাংলাদেশের, আমি পুরো ভূখণ্ডকে বলবো, এই ভূখণ্ডটাই লড়াই করেছে। সুতরাং এটা আমাদেরকে প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান রাখতে হবে। প্রত্যেকটা জেনারেশনে জেনজিরা কম রাখছে বলে মনে করেন? না না না, জেনজিটা অবশ্যই শ্রদ্ধা রাখছে, কিন্তু জেনজিদের ভিতরে যে জিনিসটার পার্থক্য রয়েছে আমাদের মধ্যে, সেটা হলো আমাদের একটা আত্মিক রিলেশন গড়ে উঠেছিল, আর ইন্টারনেটের কল্যাণে জেনজিটা অনেক বেশি অগ্রসরমান, কিন্তু তাদের ভিতরে সেই আত্মিক রিলেশনটা কিছুটা কমতি অনেকে মনে করেন। জেনজি, আপনার কি মনে হয় যে আন্দোলন পরবর্তী সময়ে প্রয়োজন ফুরিয়ে গেল, এখন তোমরা চুপ থাকো, এরকম বলা হচ্ছে আপনাদের? এরকম মনে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল বলেন, মত বলেন, হ্যাঁ, তো আমরা তখন যেটা করেছি জুলাই অভ্যর্থনে, সেটা ভালো ছিল। আবার ফোন টিপা, আবার মিম বানাও, এরকমই। হ্যাঁ, তারা এখন চাচ্ছে যে আমরা ওই পর্যায়ে ফিরে যাই, আমরা এখন দেশ নিয়ে ভাবার জন্য কোনো প্রয়োজন নেই, তারা ভাববে। কিন্তু হচ্ছে তাদেরকে বুঝতে হবে যে ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি আগে যেই জিনিসগুলো হতো, যে চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, আমরা কিন্তু ইন্টারনেটের কল্যাণেই কিন্তু আবার দেখছি। সো আমরা চাচ্ছি না যে যে কোনো সরকার, নির্বাচিত সরকার আসুক, আবার আওয়ামী লীগের মতো হচ্ছে এরকম শুরু করুক। আমরা জেনজিদের কিছু বৈশিষ্ট্য জেনে আসি স্যার। বিভিন্ন বিশেষজ্ঞরা জেনজিদের চিন্তা ও পেশাগত ভাবনার 5টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন, এবং সেগুলো হলো: 1, জেনজি প্রজন্মের বেশিরভাগ মানুষ ধরা বাঁধা 9টা 5টা চাকরি পছন্দ করেন না। স্যুট টাই পরে অফিসে গিয়ে আরামকে দাঁড়ায় বসে কাজ করা এদের ধাতে নেই, তারা দিনের যে কোনো সময় কাজ করতে চান। 2, চাকরির চেয়ে ব্যবসা করতেই জেনজিরা বেশি আগ্রহী, তারা মনে করেন ব্যবসা করার যোগ্যতা তাদের আছে। 3, জেনজি প্রজন্মের একটি অংশ মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বেশি আয় করা সম্ভব, তাদের মতে একটি স্মার্টফোনই ব্যবসা করার জন্য যথেষ্ট। 4, প্রথাগত অফিসগুলোর জি স্যার, ইয়েস স্যার সংস্কৃতিকে একেবারেই পছন্দ করেন না জেনজিরা। 5, যেখানে পুরনো নিয়ম কানুন আছে সেখানে চাকরি বা কাজ করতে উৎসাহী নয় তারা। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব আবু আলম মোহাম্মদ শাহিদ, আপনাকে দিয়ে শেষ করতে চাই আয়োজন। যে কথাটা আসলে উঠেছিল যে একটা আন্দোলন তো সকলে মিলে করে, কারণ সকলের স্বার্থ এক থাকে, ঠিক তার পরপরই এখন যে আমরা বিভেদ দেখতে পাচ্ছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে, এখানে কি আপনার মনে হয় যে জেনজিদের উপস্থিতিকে আমাদের আগের জেনারেশনের রাজনীতিবিদ যারা আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করতে চান, এখন তারা আসলে ভালোভাবে নিতে পারছেন না, তাদেরকে একটু ডিস্টার্ব মনে করছেন, তাদের মতামত নিতে তারা উৎসাহী না? আপনার কি মনে হচ্ছে এরকম? না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যারা মুখ্য সমন্বয়ক ছিলেন তারা তো ইতিমধ্যে তারা অনেক কথাবার্তা বলছেন, এটা আমরা সবাই জানি। আর তারা রাজনীতি নিয়েও অনেক কথা বলছেন, তারা এখন একটা রাজনৈতিক দলও গঠন করার চেষ্টা করছেন। তো খুব ভালো কথা, রাজনৈতিক দল তো তারা গঠন করতে পারেন। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য।
শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। কিন্তু তারা অনেক বিষয়ে এমন এমন দাবি উত্থাপন করেন মাঝে মাঝে, যেমন ধরেন যে রাষ্ট্রপতিকে এখনই অপসারণ করে ফেলতে হবে, অমুক উপদেষ্টাকে রাখবো না, রাখা যাবে না, তাকে নিষিদ্ধ নির্মূল করে দিতে হবে। হ্যাঁ, ওই আওয়ামী লীগের মতো যদি এখন একটা নির্বাচন হয় তাহলে বিএনপিও স্বৈরাচার, বিএনপি একটা ফ্যাসিবাদী পার্টি, এরকম বলেছে। এখন আবার রাজনীতিবিদরা বলেনও যে আপনারা কারা আসলে। না, তো এটা তারা বলেন। তো বললে হয় কি যে রাজনীতিতে তো আপনার কম্পিটিশন থাকবে, রাজনীতিতে একটা প্রতিদ্বন্দ্বিতা। তো রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনের মতো চিন্তা করবে। আর জেনজির ব্যাপারে যেটা বলা দরকার, যে ইন্টারনেট তো খুব ভালো, বাট ইন্টারনেটে আসক্তি কিন্তু ভালো না। যেটা আমাদের এখন ধরেন যে আমরা যে কোভিডের সময় যেভাবে আমরা স্কুলের বাচ্চাদের হাতে ইন্টারনেট ফোন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ ফোনটা একটা খুব ভালো কাজে আমাদের তো আর কোনো ওয়েও ছিল না, কিন্তু ফোনটা যে আসক্তি, ওই যে ছোট ভাই পরীক্ষা দিবে, ও পড়াশুনো করে, ভাত খাওয়ার সময় পায় না, স্বাস্থ্যের দিকে খেয়াল নাই, তাই না? এটা তো একটা আপনার মানব জীবন কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, যেখানে আপনি এই ইন্টারনেট বলেন যেখান থেকে আসছে, এই ফোন বলেন যেখান থেকে আসছে, যারা এগুলো তৈরি করছেন তাদেরও কিন্তু দেশ আছে, আপনি তো জান সেখানে, বা আমরা সবাই জানি সেখানে একটা বাচ্চা, স্কুলের বাচ্চা বা একটা কলেজের ছাত্র কতক্ষণ তারা ইন্টারনেটে থাকে, কতক্ষণ তারা ব্রাউজিং করে। ইউ হ্যাভ টু গো টু এ ল্যাবে যায় আপনি আপনার কাজ করতে পারেন, এটা করতে পারেন। হ্যাঁ, মুঠোফোনে অনেক কিছু করা যায়, আমিও সব কিছু এখন মুঠোফোনে করি। সেই দিক নির্দেশনা দিতে আমাদের রাষ্ট্র ব্যর্থ কিনা সেটাও নিশ্চয়ই এখন তাদেরকে চিন্তা করতে হবে। রাষ্ট্র ব্যর্থ তো, রাষ্ট্র তো একটা করেছে এবং রাষ্ট্র তো ব্যর্থ। বাংলাদেশের রাষ্ট্র 54 বছরে খুব ভালো কিছু করতে পারেনি, মানে রাষ্ট্র করেনি, মানে সরকারগুলো করেনি, সেটা তো আমরা স্বীকার করতে হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সেখানে পরিবর্তন। সুতরাং এখন জেনজির ভাবনার মধ্যে যেমন রাজনীতি, যারা নেতৃত্ব পড়ে যাবেন, যারা ইউনিভার্সিটি ছেড়ে দেবেন তারা রাজনীতিতে জয়েন করবেন, কোনো অসুবিধা নেই, তারা রাজনৈতিক দলও করতে পারেন। তো জেনজির ভাবনার মধ্যে রাজনৈতিক দল করা বা রাজনীতি করা বা ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা সেটাকে লালন করে, এটা থাকতে হবে। আবার জেনজির ভাবনায় কিন্তু ঠিকমতো লেখাপড়া করা, নিয়ম মাফিক জীবন পরিচালনা করা, সেগুলো থাকতে হবে। সেখানেও কিন্তু কাজ করার আছে। সেই কাজটা যদি আমরা না করি, শুধুমাত্র খালি ডাক দিলাম আর 5000 ছাত্র, 3000 ছাত্র বিভিন্ন স্কুল কলেজ থেকে আমাদের লেখাপড়া বাদ দিয়ে আবার চলে গেলাম, হ্যাঁ, আবার ঘেরাও করলাম উপদেষ্টার দপ্তর বা প্রধান উপদেষ্টার দপ্তর, মানে ওইখানে ওটাও তারা করতে পারেন, কিন্তু তাদের মূল আপনাদের এই টেন্ডেন্সি একটু বলবেন, কোন মানসিকতা? আপনারা কি আসলে মানে হতাশায় ভুগছেন, নিরাশায় ভুগছেন, না বিশ্বস্ততাহীনতায় ভুগছেন? স্যার যেটা বললেন যে হচ্ছে কিছু হলে 5000 10,000 স্টুডেন্ট ডাক দেওয়া, আসলে আমরা বিবেচনা করি যে কোনটা ঠিক কোনটা ভুল। কেউ যদি এসে আগের মতো হচ্ছে উল্টাপাল্টা কিছু বলে, তখন আমরা সেটার প্রতিবাদ করি। হ্যাঁ, সো সেটার প্রতিবাদ স্বরূপে হচ্ছে আমরা সংগঠিত হয়ে আমরা জিনিসগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে এক এক প্রজন্মের এক একটা পার্সপেক্টিভ থাকবে। আসলে সময় শেষ হয়ে গেছে, এই আলোচনাগুলো অনেক বড়, কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের অফিসে যে আগুন লাগিয়ে দিবেন না। সংগঠিত হওয়ার মানে এই নয় যে আপনি একটা রাজনৈতিক দলকে বললেন ওরাও ফ্যাসিস্ট, না, এই সংগঠিত হন আপনি যে কোনোভাবে আপনি সংগঠিত হন, আপনি আপনার কথাগুলো বলেন, বাট আপনার যে স্ট্রেট ফরওয়ার্ডনেস কিংবা একটু তাড়াহুড়াও কি জেনজিদের বৈশিষ্ট্য বলে মনে করেন? একটু তাড়াহুড়ো তো হচ্ছেই, তারা যেভাবে দল করার চেষ্টা করতেছেন। ধরেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরেও কিন্তু একটা দল গঠিত হয়েছিল, এই তরুণরাই করেছিল। জেনজি নতুন করে ভাবছে, মানে ওনারা মনে করতে পারেন যে ওনারা সব নতুন ভাবছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাট বাংলাদেশে হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে জাতীয় সমাজতান্ত্রিক দল নামে একটা দল গঠন হয়েছিল, সেটা কে করেছিল? ওই ডাকসুর নির্বাচিত স্বাধীনতার পরে। হ্যাঁ, বিএনপি তো স্বাধীনতার পরেই জন্ম নিয়েছে। বাট তরুণদের শুনে শেষ করব ছোট্ট করে 30 সেকেন্ড। আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু বিষয় হলো নলেজ কামস আর উইজডমস লিঙ্গার্স। তো এই নেতৃত্বে কেউ আসতে পারবে না তা না, বাট এখানে প্রজ্ঞার একটা বিষয় থাকে, নেতৃত্বে কিন্তু প্রজ্ঞার অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে। সংক্ষিপ্ত সময়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, নেতৃত্ব দিল 24-এ, হ্যাঁ, সংক্ষিপ্ত সময়ের বিপ্লব। আপনি যদি মনে করে দেখেন, নিশ্চয়ই আমি আন্দোলনের একজন সতীর্থ সহযোদ্ধা যিনি মাঠে সক্রিয় ছিলাম, সুতরাং আমি এই প্রজন্মের বিরোধিতা করার কোনো সুযোগ আমার নেই। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি, এই আন্দোলন কতটুকু সময়ে তৈরি হয়ে গেছে, এই আন্দোলনের মাধ্যমে কি একটা রাষ্ট্র পরিবর্তন সব কিছু সম্ভব ছিল? সমগ্র মানুষের অংশগ্রহণ সম্ভব ছিল? সমগ্র মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে এই কন্ট্রাডিক্টরি সিচুয়েশন হলে আমরা আন্দোলনের স্পিড হারাই ফেলবো। আমরা যে চেতনা নিয়ে আন্দোলন করেছি, সেই চেতনা কি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে আমরা যদি বিভাজন সৃষ্টি করি বিভিন্ন প্রজন্মের মধ্যে, সেক্ষেত্রে আমাদের যে
যদি সঠিক চেতনাটা কিন্তু ব্যাহত হবে। আমরা বিভাজন চাই না, আমরা চাই সহযোগিতার মাধ্যমেই প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশকে আগলে রাখবে এবং বাংলাদেশে যে মানুষরা আসছেন, নতুন করে তৈরি করছেন, দেশের নেতৃত্বে যাচ্ছেন, তারা সকলেই দেশের স্বার্থকে সবার উপরে রাখবেন এবং এক প্রজন্ম আরেক প্রজন্মকে আসলে সাহায্য করবেন এই দায়িত্বটুকু নেওয়ার ক্ষেত্রে। আলোচনা চলতে থাকবে প্রিয় দর্শক, আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো বিষয়ে কিংবা এই বিষয়ে অন্য কারোর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।